হ্যালো, আজকে আমরা ক্লাস 11 এর সেমিস্টার 1 এর খুব ইম্পোর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সেট থিওরি। অলরেডি আমরা সেট থিওরি বেসিক কনসেপ্ট নিয়ে একটা ভিডিও বানিয়েছি। তোমরা যারা সেট থিওরি শুরু করতে চাও একদম বেসিক থেকে, তারা অবশ্যই ভিডিওটা দেখবে, অবশ্যই তোমাদের জন্য হেল্পফুল হবে। তো আমরা আজকে সেট থিওরি পড়ার জন্য যে ইম্পর্টেন্ট কিছু টার্ম ইউজ হবে, কিছু থিওরি ইউজ হবে, সেগুলো নিয়ে কথা বলবো। তো আমরা 11 এর এই সিলেবাসে প্রথম সেট থিওরি এবং একই সাথে রিলেশন এবং ম্যাপিং বা সম্বন্ধ আপেক্ষক নিয়ে ডিসকাস করব। তো তোমরা যারা 11 এ শুরু করেছো সায়েন্স নিয়ে, তারা অবশ্যই ভিডিওগুলো ফলো করো, অবশ্যই তোমাদের সিলেবাস কভার করতে সুবিধা হবে। এই যে সেট থিওরি নিয়ে কথা বলছি, এটা পিওর ম্যাথামেটিক্স একটা পার্ট, এবং ম্যাক্সিমাম ম্যাথামেটিক্যাল কনসেপ্টে এই সেট থিওরিটা ইউজ হবে। তো তোমরা যারা ম্যাথ নিয়ে ইন ফিউচার পড়তে চাও, বা যাদের পিওর সায়েন্সে ম্যাথ সাবজেক্টটা তোমরা চুজ করেছো, তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো চলো বেসিক থেকে শুরু করা যাক। আমরা ছোট ছোট ভিডিও করে কনসেপ্টগুলো ক্লিয়ার করব। তো তোমরা উম, সাথে থেকো, আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো চলো শুরু করা যাক। আচ্ছা, সেট থিওরি চ্যাপ্টারটা শুরু করার আগে আগে আমাদের জানতে হবে সেট কি। সেটা নিয়ে অবশ্যই আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছি, যেটা সেট থিওরি একটা লং ভিডিও বানানো আছে চ্যানেলে, ওটা দেখো। তবু আমি বেসিক যেটুকু লাগবে সেটা নিয়ে ডিসকাস করে আজকে আমরা যেটা মেইন টপিক নিয়ে কথা বলবো আজকের ভিডিওর, সেটা হচ্ছে সাবসেট, যেটা সেট থিওরির একটা ম্যাক্সিমাম পার্ট জুড়ে রয়েছে। তো চলো আগে সেটটা একটু দেখা যাক। সেট, ধরো আমরা একটা সেট এ লিখলাম। সেট শব্দটা আমরা রিয়েল লাইফে শুনেছি, বাটি সেট, কাপ সেট, বা কোনো কিছু সেট, কসমেটিক্সের সেট। সেট মানে একটা কালেকশন। কালেকশন মানে সেটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড কালেকশন, যার মধ্যে একটা ডিফাইন্ড জিনিসপত্র থাকবে। যেমন ধরো, আমি যদি এটা লিখি, একটা সেট 1, 2, 3, 4, ধরো এই চারটে সংখ্যা নিয়ে একটা সেট বানালাম। তাহলে এখানে আমি এইটাকে কি বলতে পারবো? এই যে একটা সেট, যার মধ্যে চারটে সংখ্যা রয়েছে। ওকে, ধরো আমি একটা কালেকশন লিখলাম, এবার দেখলাম 1, 2, এ, বি, 20, -1, রাইট। দেখো, এটা একটা কালেকশন হয়েছে, কিছু জিনিসপত্র নিয়ে আমি একটা কালেকশন বানিয়েছি, কিন্তু এটা কি সেট হয়েছে? দেখো, এর মধ্যে সংখ্যা রয়েছে, ঠিক আছে। তো মাঝখানে আবার অ্যালফাবেট চলে এসেছে। তাহলে এটা কি ওয়েল ডিফাইন্ড হয়েছে? তুমি কি বলতে পারবে এটা অ্যাকচুয়ালি কিসের সেট? বলতে পারবে না, কেন? এর মধ্যে ডিফাইন্ড কোনো কিছু নেই। সংখ্যা, তার মধ্যে এবার অ্যালফাবেট চলে এসেছে, তাহলে ভেজাল কিছু কালেকশন হয়েছে। তাহলে এটা আমার কালেকশন, কিন্তু সেট না। তাহলে সেট হতে গেলে কি হতে হবে? এটা ওয়েল ডিফাইন্ড কালেকশন হতে হবে। আর সেটকে আমরা এরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে থাকি, আর মাঝখানে আমরা কমা ইউজ করি, ঠিক আছে। এটা হচ্ছে সেট। এই যে যে কালেকশন, এটাকেই সেট বলা হয়। আর এই কালেকশন নিয়ে আমাদের একটা ভাস্ট সিলেবাস রয়েছে ক্লাস 11-এ, সেট থিওরি, ঠিক আছে। তো সেটা নিয়ে আমরা ডিসকাস করবো এবার। এবার সেট তো আমরা বুঝতে পারলাম, ওয়েল ডিফাইন্ড কালেকশন। এবার এর কিছু ভাগ রয়েছে, কোনটাকে কি সেট বলে, কি নাম দেওয়া হয়েছে, সেটা আমরা আগের ভিডিওতে ডিটেলসে কভার করেছি খুব বেসিক ভাবে। তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিও, চ্যানেলের ডিসক্রিপশনে আমরা ভিডিওটার লিঙ্কটা দিয়ে রাখবো, অবশ্যই ফলো করো। এবার আমরা আজকে যে টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সাবসেট। এটা খুব ইম্পর্টেন্ট সিলেবাসের দিক থেকে তো অবশ্যই, এবং ম্যাথ বোঝার জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো, সাবসেট, আমরা এই সাব ব্র্যান্ড ওয়ার্ডটা শুনেছি নর্মালি। সাব ব্র্যান্ড মানে কি? একটা বড় কোনো একটা ব্র্যান্ড ধরো, তার আন্ডারে যদি কোনো ছোট ব্র্যান্ড তৈরি হয়, এর আন্ডারে, সেটাকে আমরা সাব ব্র্যান্ড বলি। তাহলে সাবসেট মানে ওয়ার্ডটা বোঝো, যদি একটা মেইন সেট থাকে, তার আন্ডারে যদি কোনো একটা ছোট সেট আমরা ক্রিয়েট করতে পারি, সেটাকে আমরা সাবসেট বলতে পারি। যেমন যদি ধরো আমরা একটা সেট নিলাম এ, ধরো লিখলাম 1, 2, 3, 4, 5, হলো একটা সেট নিয়েছি। দেখো, ওয়েল ডিফাইন্ড কালেকশন, এর মধ্যে পাঁচটাই সংখ্যা রয়েছে। তাহলে আমি একটা সংখ্যা সেট বলতে পারি, যেটা যার মধ্যে এলিমেন্ট রয়েছে 1 থেকে 5 অব্দি, ঠিক আছে। ধরো আমরা একটা সেট লিখলাম বি। এই বি এর মধ্যে ধরো আমি এলিমেন্ট নিলাম 1, 2, 3। আচ্ছা দেখো তো, এই যে যে এ সেটটা, এ সেটের মধ্যে এই বি সেটের এলিমেন্ট গুলো কি রয়েছে? দেখো, তাহলে এই বি সেটটা কি এ সেটের মধ্যে বিলং করছে? বিলং মানে এই বি সেটটা এ সেটের আন্ডারে রয়েছে কি? তাহলে এই যে যে কনসেপ্টটা হলো, যে একটা সেট যদি আর একটা সেটের মধ্যে বিলং করে যায়, মানে ওর ভিতর, ওর আন্ডারে চলে যায়,
তাহলে সেই সেটটাকে মেইন সেটের সাবসেট বলা হয়। তাহলে এখানে মেইন সেট কোনটা? মেইন সেট হচ্ছে এ, আর এ সেটের মধ্যেই বি সেটটা ঢুকে রয়েছে, দেখো এই 1 2 3 এর মধ্যে রয়েছে, তাহলে এইটাই তো আমার বি সেট। তাহলে বি সেটটা এ সেটের মধ্যে ঢুকে রয়েছে, তাহলে বি সেটটাকে আমরা কি বলবো? বি হচ্ছে এ এর একটা সাবসেট। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? বি ইজ এ সাবসেট অফ এ। তাহলে এখান থেকে কি বলতে পারলাম? বি এর একটা সাবসেট, না বিটা এর মধ্যে ঢুকে রয়েছে। এবার এই সাবসেটটাকে লেখার একটা নোটেশন আছে, নোটেশনটা কিভাবে লিখি আমরা দেখো। তাহলে এই বি লিখলাম, এই সাবসেট বোঝানোর জন্য আমরা এই একটা চিহ্ন ইউজ করে থাকি, বি সাবসেট অফ এ। তাহলে বিটা বোঝাচ্ছে বিটা এর আন্ডারে রয়েছে, ঠিক আছে? বি ইজ এ সাবসেট। এবার সাবসেটে দুটো ভাগ থাকে, একটা হচ্ছে প্রপার সাবসেট, একটা হচ্ছে ইমপ্রপার সাবসেট। ঠিক আছে, এটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। আমরা আর একটা এক্সাম্পল দেখে নিই, যেখানে আমরা সাবসেট নিয়ে কিছু ধারণা পাবো। ধরো একটা সেট লিখলাম, এ ইকুয়াল টু ধরো লিখলাম 1 2 3 4 5। একটা সেট লিখলাম ধরো বি, এর মধ্যে ধরো এলিমেন্ট নিলাম আমি 2 4। তাহলে দেখো এই যে বিটা, বিটা কি এর ভিতর ঢুকে আছে? মানে বিটা কি এর মধ্যে বিলং করছে? দেখো তো, এই 2 এর মধ্যে আছে, এই 4 এর মধ্যে আছে, তাহলে বি সেটটা এর মধ্যে ঢুকে রয়েছে। তাহলে কি বলতে পারবো? বিটা এর একটা সাবসেট। বলতে পারবো অবশ্যই। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? বি সাবসেট অফ এ, এটা লেখা যায়, কারণ বিটা এর একটা সাবসেট। এই নোটেশনটা নিয়ে আমি ডিসকাস করবো একটু পরে। এটা আর একটা চিহ্ন আছে এটা, এই দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে, এই ডিফারেন্সটা নিয়ে অবশ্যই একটু পরে ডিসকাস করছি। আমি জাস্ট একটা বেসিক এক্সাম্পলের ধারণাটা দিয়ে নিই তোমাদের। নেক্সট ধর একটা এক্সাম্পল নিলাম আমরা এ, এর মধ্যে এলিমেন্ট নিলাম ধরো 1 2 3 4 5। আর একটা সেট নিলাম ধরো বি, এর মধ্যে আছে 1 3 6। দেখো, এবার দেখি এই বিটা এর সাবসেট হচ্ছে কিনা। দেখো 1 1 আছে, 3 3 আছে, 6 এর মধ্যে কোথাও কি 6 রয়েছে? এর মধ্যে 6 নেই, তাহলে এই এলিমেন্টটা এ সেটের মধ্যে নেই। তাহলে বিটা এর একটা সাবসেট হতে পারবে না, কেন বি এর কোন একটা এলিমেন্ট পেয়েছি যেটা এর মধ্যে বিলং করছে না। তাহলে এই কেসটায় আমরা বলতে পারবো না যে এটা একটা সাবসেট হচ্ছে এর, তখন এটাকে আমরা এইভাবে লিখি। তাহলে বি ইজ নট এ সাবসেট অফ এ। তাহলে কি হতে হবে? বির সবকটা এলিমেন্টকে এর মধ্যে থাকতে হবে। এটা যদি না হয় তাহলে আমরা বি কে সাবসেট বলতে পারবো না, তখন আমরা এরকম একটা নোটেশন দিয়ে লিখি যেটাকে নট সাবসেট কাউন্ট করা হয়। ঠিক আছে, তাহলে কিছুটা বোঝা গেল জিনিসটা। ওকে, এবার আমরা যে ডেফিনেশনের কথা বলছিলাম প্রপার আর ইমপ্রপার সাবসেট, সেটা নিয়ে ডিসকাস করি। একটা হচ্ছে প্রপার, যেটাকে আমরা যথার্থ সাবসেট বলি, আর সাবসেটের বাংলা হচ্ছে উপসেট। ঠিক আছে, তোমরা যদি বইতে বাংলা মিনিং হিসেবে দেখো তাহলে এটা উপসেট লেখা থাকে, যেটাকে আমরা ইংলিশে সাবসেট বলে থাকি। একটা হচ্ছে প্রপার, আর একটা হচ্ছে ইমপ্রপার। আচ্ছা দেখো, একদম বেসিক ল্যাঙ্গুয়েজে বুঝবো আমরা, যেহেতু আমরা বেসিক থিওরি শিখছি। পরে এক্সারসাইজ সলভ করার জন্য এগুলোকে আমরা প্রপারলি ইউজ করবো। আপাতত আমরা বেসিক থিওরি কনসেপ্টটা বিল্ড করছি। ওকে, দেখো প্রপার সাবসেটের মধ্যে আমরা কি হিসাবে নিতে পারি? ধরো আমি এখানে একটা এক্সাম্পল নিলাম এ 1 2 3 4, আর একটা সেট নিলাম ধরো আমি বি, নিলাম 1 3। নেক্সট সেম ভাবে একটা সেট এখানে নিই আমরা, এ ইকুয়াল টু ধরো একটা সেট নিলাম 1 2 3 4। সেম ভাবে আমরা একটা সেট এখানে নিচ্ছি 1 2 3 4। দেখো, একটা এ সেট নিয়েছি, একটা বি সেট, দুটো আলাদা আলাদা এক্সাম্পল নিয়েছি। আচ্ছা এখানে দেখো, এই যে যে বি সেটটা, এটা কি এর মধ্যে ঢুকে রয়েছে? দেখো তো, এখানে 1 আছে 1 আছে 3 আছে 3 আছে, তাহলে বিটা
এর একটা সাবসেট হচ্ছে। কিন্তু বি আর এ দুটো কি সমান? সাবসেট তো বুঝতে পারলাম আমি, ঠিক আছে, বিটা এর মধ্যে ঢুকে রয়েছে, তাহলে বিটা এর একটা সাবসেট, ওকে, নো প্রবলেম এটা। কিন্তু বি আর এ কি সমান হচ্ছে? দেখো, এর মধ্যে 4টে এলিমেন্ট আছে, বির মধ্যে 2টো এলিমেন্ট আছে, তাহলে দুটো সেট সমান নয়। শুধু এরা সাবসেট, কিন্তু সমান নয়, ইকুয়াল না। তাহলে এইটাকে আমরা লিখবো এইভাবে, বি প্রপার সাবসেট অফ এ। দেখো এইটা যেটা লিখলাম, এটা হচ্ছে সাবসেট চিহ্ন। তাহলে এইভাবে আমরা যেটা লিখি সেটাকে বলে প্রপার সাবসেট, মানে একদম জাস্ট সাবসেটের কাজটা হয়েছে, নট ইকুয়াল। কিন্তু দেখো এই কেসটা দেখো, 1 আছে, 1 আছে, 2 আছে, 2 আছে, 3 আছে, 3 আছে, 4 আছে, 4 আছে, হলো। তাহলে বি সেটটা এ সেটের মধ্যে ঢুকে রয়েছে, ঢুকে রয়েছে। তাহলে এখানে বলতে পারবো বি এই যে সাবসেট অফ এ লেখা যায়। কিন্তু দেখো এখানে বি আর এ সেট দুটো সমান, তাহলে বি এর একটা সাবসেট হচ্ছে, কিন্তু এটা সমানও তো হচ্ছে। তখন আমরা লিখি এইভাবে, বি যে ইমপ্রপার সাবসেট অফ এ। তখন এই নোটেশনটা ইউজ করায়, ভালো করে দেখে নাও একবার, সাবসেট তো হচ্ছে কিন্তু সাথে ইকুয়ালও হচ্ছে, ওই জন্য কম্বাইন করে এই সাইনটা দেওয়া হয়, এইটা ইউজ করা হয় ইমপ্রপার সাবসেট বোঝানোর জন্য। তাহলে প্রপার সাবসেট কি? জাস্ট এ সাবসেট নট ইকুয়াল, মানে এমন কোন একটা এলিমেন্ট থাকবে যেটা এর মধ্যে রয়েছে কিন্তু বি এর মধ্যে নেই। দেখো এখানে, এখানে 2 আর 4 এর মধ্যে আছে কিন্তু বি এর মধ্যে নেই। তার মানে এ সেটটা বড়, কোনো না কোনো ভাবে ওটা এক্সট্রা এলিমেন্ট ক্যারি করছে, এই জন্য বি এর সাথে সমান নয়। তাহলে এটা হচ্ছে প্রপার সাবসেট। অ্যাকচুয়াল যে সাবসেটের মিনিংটা বোঝায় এটা দেখো, বি আর এ দুটো সমান, কিন্তু এটা সাবসেটের কনসেপ্টটা, ডেফিনিশনটা ফলো করছে, যে যে এলিমেন্ট বি তে রয়েছে সেই এলিমেন্ট এর মধ্যে রয়েছে। তাহলে এখানে সাবসেটও হচ্ছে, আবার দুটো ইকুয়াল হচ্ছে। দেখো এই কেসটাতে আমরা এটাও লিখতে পারি, এ ইজ এ ইমপ্রপার সাবসেট অফ বি, কেন এর এলিমেন্টও তো বি এর মধ্যে ঢুকে রয়েছে। তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা একটা ডেফিনেশন পেলাম বা সাবসেটের একটা কনসেপ্ট পেলাম, যে প্রত্যেক সেট, এভরি সেট ইজ এ সাবসেট অফ ইটসেলফ। তাহলে এখান থেকে একটা বলতে পারি, সব সেট, সব সেট নিজেরই সাবসেট হয়। ধরো আমরা এ একটা সেট কল্পনা করলাম, 1 2 3 4। তাহলে এই এ সেটটা নিজের কি একটা সাবসেট হচ্ছে, আর সেই সাবসেটটাকে আমরা কি বলে থাকি? ইমপ্রপার সাবসেট। তাহলে এখান থেকে বলা যায়, কেন দেখো এর মধ্যে এর এলিমেন্ট তো রয়েছে, তাহলে এখান থেকে সাবসেটের একটা কনসেপ্ট পেয়ে গেলাম, সব সেট নিজের সাবসেট হয়ে যায়, আর সেই সাবসেটটা কি হয়? সেটা ইমপ্রপার সাবসেট হয়। তাহলে এখান থেকে সাবসেটের একটা ছোট্ট একটা ইনফরমেশন পেলাম আমরা, যেটা আমরা এক্সারসাইজ সলভ করার সময় ইউজ করে থাকবো। তো এটাতে গেল বেসিক ডেফিনিশন। এবার যদি আমরা বইয়ের ভাষায় দেখতে চাই সাবসেট মানে কি বোঝায়, ধরো এখানে একটা সেট নিলাম এ, আর একটা সাবসেট নিলাম, সরি সেট নিলাম বি। তাহলে বি এর সাবসেট হবে কখন? বি এ এর সাবসেট হবে যখন বি এর সব এলিমেন্ট, সব এলিমেন্ট এ এর মধ্যে থাকবে, এ এর মধ্যে থাকবে। এটা হচ্ছে বইয়ের ডেফিনেশন। বি এর সাবসেট হবে যখন বি এর সব এলিমেন্ট, এলিমেন্ট বলতে একটা সেটের মধ্যে যে সদস্যগুলো রয়েছে তাদের এলিমেন্ট অফ সেট বলে, বি এর সব এলিমেন্ট এর মধ্যে থাকবে, সেটাই আমরা দেখছিলাম। যদি আরেকবার একটু এক্সাম্পল দিয়ে আমরা দেখতে চাই, তাই আমি এটা লিখতে পারি, ধরো লিখলাম এর মধ্যে রয়েছে 1 2 4, ধরো বি নিলাম, এল নিলাম 1 2। তাহলে এখানে বলা যায় বি ইজ এ প্রপার সাবসেট অফ এ। কেন? বি এর দেখো সব কটা এলিমেন্ট, বি এর মধ্যে দুটো এলিমেন্ট আছে, সেই দুটো এলিমেন্টই এর মধ্যে রয়েছে, তাহলে এই বলতে পারি বি যে সাবসেট হবে। তার ডেফিনেশন কি বললো? বি এর সব এলিমেন্ট, বি এর সব এলিমেন্ট এর মধ্যে থাকবে, ঠিক আছে, এর মধ্যে থাকতে হবে, কোনো একটা এলিমেন্ট মিস গেলে কিন্তু চলবে না, কিন্তু এক্সট্রা থাকলেও চলবে না। যে কটা এলিমেন্ট বির মধ্যে আছে সেই কটা এলিমেন্ট এর মধ্যেও থাকতে হবে, এর মধ্যে বেশি থাকতে পারে সমস্যা নেই,
কিন্তু বি এর মধ্যে যে কটা থাকবে সেই কটা এলিমেন্ট এর মধ্যে যেন থাকে, তাহলেই বলতে পারবো বি ইজ এ সাবসেট অফ এ। হলো। এবার এখানে আরেকটা টার্ম আমরা ইউজ করব, সেটা হচ্ছে সুপারসেট। ওকে, তাহলে আমরা ধরো লিখলাম বি ইজ এ প্রপার সাবসেট অফ এ। তাহলে এখানে বি কে কি বললাম? বি কে বললাম সাবসেট। দেখো এই বিটা এর মধ্যে রয়েছে, তার মানে এটা বড় সেট, আর বড় সেটের মধ্যেই কোনো একটা ছোট সেট রয়েছে যেটাকে আমরা সাবসেট বলছি। তাহলে এই যে বড় সেটটা, এটাকে বলা হয় হচ্ছে সুপারসেট। তার মানে কি হচ্ছে, এই বড় সেটের আন্ডারে যে সেটটা রয়েছে সেটাকে আমরা সাবসেট বলছি, আর এই বড় সেটটাকে আমরা সুপারসেট বলছি। আশা করি এই অবধি তোমরা বুঝতে পেরেছো। আর এইটাই হচ্ছে আমাদের সাবসেটের কনসেপ্ট, আর এই কনসেপ্ট দিয়ে সেট থিওরির প্রায় 50% কনসেপ্ট ইউজ হবে। ওকে, এইটুকু আশা করি তোমরা ধরতে পেরেছো। এবার যদি আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা এই সাবসেটের কনসেপ্টটা বুঝতে চাই, তাহলে কি করে আসবে? দেখো, ধরো একটা সেট নিলাম, এই সেটটা ধরো নিলাম, এই সেটটা হচ্ছে আমার এ, এটা একটা এ সেট। আচ্ছা, মানে ধরো আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, তাহলে আমি লিখলাম বি ইজ এ প্রপার সাবসেট অফ এ। এটার একটা ভেন ডায়াগ্রাম আমরা বানাতে যাচ্ছি। তাহলে কি এখানে সুপার সেট কোনটা? এ। তাহলে টোটাল একটা সেট নিলাম এ। তাহলে বিটা এর মধ্যে ঢুকে রয়েছে, তাহলে এর নোটেশনটা কেমন আসবে? এরকম ব্যাপার আসবে কি একটা। দেখো, এ হচ্ছে মেইন সেট, বড় একটা সেট, তার মধ্যে বিটা ঢুকে রয়েছে, তাহলে এরকম কিছু একটা ব্যাপার আসবে। এই সেটটার নাম দিলাম বি। তাহলে যদি কোনো একটা সাবসেটের ভেন ডায়াগ্রাম আঁকি, তাহলে এরকম কিছু একটা দেখতে আসবে, তাই তো? তাহলে বি এর সবকটা এলিমেন্ট এর মধ্যে রয়েছে, তাহলে বি সেটটা এ সেটের মধ্যেই ঢুকে থাকবে। তো এই হচ্ছে আমাদের সাবসেটের ভেন ডায়াগ্রাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিন্তু যদি আমরা এটা লিখতাম বি ইজ এ ইমপ্রপার সাবসেট অফ এ। ইমপ্রপার মানে কি? সাবসেটও হচ্ছে আবার সমানও হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারতাম? দেখো, আশা করি তোমরা অনেকেই ধরতে পেরেছো কি হতে পারে, তবু আমি জাস্ট কনসেপ্টের জন্য বলছি। দিয়ে তাহলে বিটা এর মধ্যে ঢুকে রয়েছে, আবার সমানও হচ্ছে, তাহলে কি আমরা এইভাবে লিখতে পারি? দেখো, ভিতরেও থাকবে আবার সমানও হবে, তাহলে চিত্রটা কিরকম হবে? তাহলে দেখো, বি আর এ সেট দুটো ওভারল্যাপ করে গেছে, তাহলে এটা হচ্ছে আমার বি ইমপ্রপার সাবসেট অফ এ এর একটা ভেন ডায়াগ্রাম। ঠিক আছে, আশা করি তোমরা এইটুকু ক্লিয়ার বুঝতে পেরেছো। আচ্ছা, এই সাবসেটের কনসেপ্টটাকে এবার আমরা একটা ছোট ডেফিনিশন দিয়ে কনক্লুড করব, তাহলে আমাদের সাবসেটের কনসেপ্টটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা বি সাবসেট অফ এ, এইটা বলতে কি বোঝায়? এটাকে আমরা বইয়ের ডেফিনেশন দিয়ে বুঝবো। এটা মানে বোঝায় every x belongs to b। বি এর মধ্যে থেকে একটা এলিমেন্ট এক্স তুলছি, এভরি এক্স বিলংস টু বি। যে এক্সটাই বি থেকে তুলবো সেটা কি ইমপ্লাই করবে? ইমপ্লাই করবে এক্স বিলংস টু এ। তাহলে আমরা যে এক্সটা বি থেকে তুলবো সেই এক্সটাই এর মধ্যে থাকবে। তাহলে এটাই কি মিন করছে যে বি এর একটা সাবসেট? আমি বি থেকে যে এলিমেন্টটি তুলছি সেই এলিমেন্টটাই এর মধ্যে ঢুকে যাচ্ছে, তাহলে এই কনসেপ্টটা, এই নোটেশনটা মানেই কি বি সাবসেট হবে। তাহলে আমরা যে বইতে যখন নোটেশন ইউজ করব বা ডেফিনেশন ইউজ করব, তখন আমরা এটা ইউজ করব। তাহলে একটা সাবসেট বলতে কি বোঝায়? এভরি এক্স বিলংস টু বি। এক্স হচ্ছে একটা সেটের এলিমেন্ট, যে কোনো এলিমেন্ট, ওই জন্য এক্স ধরেছি। এভরি এক্স বিলংস টু বি, সেটা ইমপ্লাই কি করবে? ওই এক্সটা এর মধ্যে বিলং করছে। এই চিহ্নটাকে বিলংস টু চিহ্ন বলে, বা বাংলায় অন্তর্গত বলে। বিলংস টু, বিলংস টু মানে কি? ওই এলিমেন্টটা ওই সেটের মধ্যে আছে। মানে ধরো যদি বলি এখানে একটা সেট নিলাম, ধরো এ, যার মধ্যে দুটো এলিমেন্ট আছে 1 2, তাহলে টু যে এলিমেন্টটা এর মধ্যে বিলং করছে, ওয়ান এলিমেন্টটা এর মধ্যে বিলং করছে, মানে ওই এলিমেন্টটা দেখো এই সেটের মধ্যে ঢুকে রয়েছে, তাহলে এইটাকে আমরা বিলংস টু চিহ্ন দিয়ে বোঝাই। কিন্তু এটা লিখতাম থ্রি, থ্রি কি এর মধ্যে বিলং করছে? না, তখন আমরা এইভাবে নোটেশন দিই, এটাকে বলে নট বিলংস টু চিহ্ন। এই বিলংস টু চিহ্নটা অবশ্যই সবসময় এলিমেন্টের জন্য ইউজ হবে।
ঠিক আছে? তাহলে এই যে যেটা লিখলাম এটা হচ্ছে আমার সাবসেটের কনসেপ্ট। তাহলে আমরা এই যে কনসেপ্ট গুলো নিয়ে আলোচনা করলাম, এইটুকু থিওরি তোমরা বুঝতে পারলে সাবসেট রিলেটেড যে কোনো থিওরি বা যে কোনো কনসেপ্ট তোমরা অবশ্যই ক্র্যাক করতে পারবে। তো আজকের ভিডিওতে সাবসেটটা কনক্লুড হলো। ভিডিওতে আমরা পাওয়ার সেট নিয়ে কথা বলবো, যেটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার পার্সপেক্টিভে। তো অবশ্যই তোমরা নেক্সট ভিডিওতেও আমাদের সাথে কানেক্টেড থেকো। তো আজকের মতো এটুকুই। থ্যাংক ইউ।